ওকে, আচ্ছা। সো আমরা এখন কতটুকু করলাম একটু দেখি। হ্যাঁ, ফুটার বানাইছি, রাইট? ফুটার বানাইছি এবং একটা ডিভ বানাইছি। সো মেইন ট্যাগের ভিতরে আমরা কি করছি, একটা ডিভ বানাইছি, ঠিক আছে? সো এই ডিভের ভিতরে বেসিক্যালি কি আমরা যা খুশি দিতে পারি, ঠিক আছে? চিলড্রেন হিসেবে আমরা যা খুশি আমরা অ্যাড করতে পারি, এবং ডিভের ভিতরে চাইলে আমরা আরো একটা ডিভ বানাতে পারি, ঠিক আছে? আরো একটা কন্টেইনার। কিন্তু দেখা যায় না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করি নাই। দেখা যাচ্ছে না? হ্যাঁ। সো ডিভটা কি জিনিস বলেন তো? ডিভটা কি একটা কন্টেইনার, তাই না? ডিভটা কি কন্টেইনার। সো কন্টেইনারের ভিতরে কি আমরা যা খুশি আরো নতুন নতুন HTML ট্যাগ ইউজ করতে পারি, আমরা অ্যাড করতে পারি, তাই না? সো এবং আমরা কিন্তু চাইলে একটা ডিভের ভিতরে আরো একটা ডিভ অ্যাড করতে পারি। ডিভের কাজই হলো শুধু র‍্যাপ করা, মানে একটা মাদার তৈরি করা, ঠিক আছে? অনেকগুলো চিলড্রেনের একটা মাদার তৈরি করার জন্য আমরা ডিভ ইউজ করব শুধু, ঠিক আছে? আচ্ছা, সো এই যে হলো ডিভ। এই ডিভের ভিতর দেখা গেছে আমি আরো কিছু একটা লিস্ট বানাইলাম, আওয়ার স্পেশালিস্ট নামে একটা লিস্ট আমরা তৈরি করে ফেললাম, ঠিক আছে? এটা অটো সাজেস্ট করছে কি জন্য? এই যে আমার কোপাইলট আছে এআই, ও আমাকে অটো সাজেস্ট করে আমাকে এই জিনিসগুলো দিল, ঠিক আছে? এবার আমি যাই, আমি কিন্তু এখানে আবার যদি, আচ্ছা চলে গেছে নাকি দেখি, এই যে এখানে, এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, সো এই যে এখানে দেখেন, এই যে আওয়ার স্পেশালিস্ট লিস্ট, আমাদের কিন্তু একটা লিস্ট চলে আসছে, ঠিক আছে? সো এটা কিন্তু শর্টকাটে চলে আসছে, আমরা আবার লিখতে হয় নাই, বাট আপনারা কিন্তু হাতে লিখে লিখে করবেন, কারণ আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখানে চলে যায়, এই যে, ঠিক আছে? সো আমরা একটা মেইন ট্যাগের ভিতরে একটা ডিভ ট্যাগ নিলাম। সেই ডিভ ট্যাগের ভিতরে কিন্তু h1 আছে, p আছে, আর হইলো ডিভ আছে। হ্যাঁ, এই ডিভের চিলড্রেন কিন্তু একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? তার ধরেন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ঠিক আছে? ধরেন এটা একটা ছোট ছেলে, একটা বড় ছেলে, ঠিক আছে? সো ধরেন এই তিনটা চিলড্রেন আছে, ঠিক আছে? এখন তার ঘরে যে মেয়ে আছে, তার মেয়ের ঘরেও হয়তো আরো চিলড্রেন আছে, সেটা কিন্তু এর দায়িত্ব না, ঠিক আছে? এটা এর দায়িত্ব। তাই এটা কিন্তু এর, এগুলো কিন্তু এর চিলড্রেন, ঠিক আছে? এর কিন্তু চিলড্রেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো মোটামুটি কিন্তু আমরা আজকে মোটামুটি অনেকগুলো ট্যাগ দেখে ফেললাম, এবং স্টাইল, ইনলাইন স্টাইল কিভাবে করতে হয় সেটাও দেখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু দেখি। আচ্ছা, আমরা একটু ধরেন এখানে সিএসএস, হ্যাঁ, সিএসএস টা একটু দেখি। আমরা মেইনলি HTML এবং CSS দুটো একসাথেই দেখবো, যেন আমরা একসাথে প্রজেক্ট আকারে কাজ করে দেখতে পারি, ঠিক আছে? ধরেন আমি এটা তো CSS বানাই ফেলছি, এইখানে একটু স্টাইল অ্যাড করি। দেখেন আমি যদি একটু ওয়েবসাইটে যাই, এখানে আমরা কি করছি, এই বাজ স্প্রাউট এন্ড দেন এই জিনিসগুলো দিছি, রাইট? একটা ন্যাভ লিঙ্ক দিছি এবং একটা বাটন দিছি, বাটন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে? এখন সিএসএস এর মধ্যে কি কি জিনিস আছে দেখেন। সিএসএস এর মধ্যে কিন্তু পেডিং আছে, মার্জিন আছে, এই জিনিসগুলো যদি আমি একটু ধরেন ইউজ করি, ঠিক আছে? ধরেন কি কি জিনিস আমরা ইনিশিয়ালি কি কি জিনিস শিখবো আমি সিএসএস এর ভিতরে দেখেন দেখাই, এটা লিস্ট করে দেই আপনাদের। ফার্স্ট স্টেপ থাকবে আপনার কোন একটা জিনিস যদি আপনি বানাতে চান, কারণ আপনি একটা ঘর বানাবেন, একটা ঘরের তো একটা সাইজ আছে, তাই না? সরি, ঘরের তো একটা সাইজ আছে, যে তার একটা হাইট থাকবে, তার একটা উইথ মানে তার একটা লম্বা থাকবে, তার একটা প্রস্থ থাকবে, তাই না? যে সে কতটুকু মোটা, একটা মানুষেরও তো একটা হাইট আছে, একটা কি আছে, একটা মেজারিং আছে, যে ভাই তুমি কতটুক লম্বা, কতটুক মোটা, তাই না? সো এই লম্বা এবং মোটা এটাকে মাপার জন্য আমাদের কি ইউজ করতে হয়, আমাদের মেজারিং টেপ বা মেজারিং যে রুলস আছে সেটা ইউজ করতে হয়, ঠিক আছে? সো সিএসএস এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হলো যে, সিএসএস এর ক্ষেত্রে আমরা ইউজ করব লম্বার জন্য হাইট, মনে রাখতে হবে HEIGHT, হাইট, হ্যাঁ, লম্বার জন্য হাইট,
আর প্রস্থের জন্য, হ্যাঁ, মানে সে কতটুকু মোটা, হ্যাঁ, বা পাশে কত বড়, সেটার জন্য আমরা কি করব, উইথ, ঠিক আছে, হাইট এবং উইথ এই দুইটা আমরা ইউজ করব। এরপরে ধরেন আমরা যখন হাইট আর উইথ, যখন আমাদের একটা খাতা, ধরেন একটা খাতা বিবেচনা করলাম, বইয়ের পরীক্ষার খাতা অথবা ধরেন পরীক্ষার খাতা। তো পরীক্ষার খাতার ভিতরে তো একটা হাইট আছে, যে লম্বা আছে, এবং একটা প্রস্থ আছে, তাই না, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, বা দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা বুঝলাম, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা কি করি, পরীক্ষা খাতা লেখার সময় আমরা কি করি, একটা মার্জিন কিন্তু টেনে নেই, তাই না। একটা এক্সাম পেপার যদি আমি একটু দেখতে চাই, এক্সাম পেপার, এই যে দেখেন একটা এক্সাম পেপার, কোনটা দেখবো, যে কোনো একটা দেখতে, ধরেন এটাই দেখলাম, দেখেন এটা দেখেন, এ কিন্তু পুরো জায়গা এখান থেকে কিন্তু লেখা শুরু করে নাই, তাই না, এ কিন্তু এখানে কিছু জায়গা ছেড়ে দিছে, ঠিক আছে, এখানে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপরে কিন্তু সে লেখছে, ঠিক আছে। তার মানে এটাকে কি বলে বলেন তো, এটাকে মার্জিন বলে না, এটাকে কিন্তু মার্জিন বলে। হ্যাঁ, মানে সে তার লেখার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখছে, এর বাইরে সে জায়গা ছেড়ে দিছে, ঠিক আছে, এটার জন্য কি লেখে, মার্জিন লেখে, মার্জিন। সো আমাদের এখানে মার্জিন আছে, ঠিক আছে, আমরা চাইলে মার্জিন দিতে পারি, ঠিক আছে। এরপরে পেডিং, পেডিংটা কি, পেডিং হলো যে ধরেন আপনি আপনার ঘরের ভিতরে, হ্যাঁ, ঘরের ভিতরে আপনি খাট বসাইছেন, ঠিক আছে, ঘরের ভিতরে আপনি খাট বসাইছেন, তো ঘরের একটা আছে না, আপনার কি বলে, ঘরের ভিতরে কি আছে, একটা ওয়াল আছে, ঘরটা বানানোর জন্য একটা ওয়াল ইউজ করতে হয়, ঠিক আছে। এই ওয়ালটা কিন্তু আপনার কি ঘরের যে এরিয়া, সে এরিয়ার ভিতরেই কিন্তু ওয়ালটা তৈরি করেন, তাই না। আপনি কিন্তু এরিয়ার বাইরে গিয়ে আরেকজনের সম্পত্তি যে ওয়াল বানাতে পারবেন না, তাই না। আপনার যতটুকু সম্পদ আছে তার ভিতরেই কিন্তু আপনাকে ওয়াল বানাইতে হবে, ঠিক আছে, তাই না। এই যে ওয়ালটা আপনি বানাইছেন, হ্যাঁ, সেই ওয়ালটাকে বলা হয় সাধারণত বর্ডার, ঠিক আছে, বর্ডার বলা হয়। এখন আপনি বর্ডার একটা বানাইলেন, ঠিক আছে, কিন্তু বর্ডার বানানোর পরেও কিন্তু আমরা একটা জায়গা ছেড়ে দেই, চারদিকে একটা জায়গা ছেড়ে দেই, যে মানে একটা যদি আমরা একটা জায়গা ছেড়ে দিতে চাই, ঠিক আছে, তো সেটা হবে আমাদের পেডিং, ঠিক আছে, যে আমরা নিজেদের এরিয়ার মধ্যেও আমরা আরো জায়গা ছেড়ে তারপরে আমরা কাজ করব, ঠিক আছে। আমি যদি এটাকে একটু ধরেন কিভাবে বুঝাবো, ধরেন আপনাদের ঘরে, হ্যাঁ, আপনাদের ঘরে ধরেন বেসিক্যালি যখন আমরা কিচেন বানাই, হ্যাঁ, একটা কিচেনের ভিতরে, কিচেনটা কিন্তু দেখা গেছে পুরো ঘরটা জোরে নেয় না, তাই না। কিচেনে হয়তো আপনি যেখানে হয়তো চুলাটা বসাইছেন, সে চুলাটা চারপাশে কিন্তু আপনি জায়গা রাখছেন, ঠিক আছে, জায়গা রেখে তারপরে আপনি চুলাটা বসাইছেন। সো নিজেদের ঘরের ভিতরেও যে জায়গা রেখে তারপরে কাজ করা, এটাকে বলা হয় পেডিং, ঠিক আছে, পেডিং। নিজের ভিতরে ইন এরিয়া, নিজেদের ইন এরিয়া, হ্যাঁ, ইন এরিয়া জায়গা ছেড়ে কাজ করাকে বলা হয় ইন এরিয়া স্পেস, ঠিক আছে। ইন এরিয়া স্পেস হলো আপনার পেডিং, ঠিক আছে। আর মার্জিন কি, মার্জিন হলো যে আমার মানে আমি যেখানে করব, মানে আমার কাজের বাইরে বাইরে জায়গাটা রাখবো আমি। মার্জিন হলো কি বাইরে থেকে জায়গা ছাড়বো, ঠিক আছে। ধরেন আপনি আর আপনার বোন দুইজনে মাঝখানে আপনি যদি গ্যাপ দেন, সেটা হবে মার্জিন, ঠিক আছে। দুইজন একসাথে দাঁড়াইছেন, বাট দুইজনের মাঝখানে আপনি একটা গ্যাপ রাখছেন, ভাই তুই দূরে থাক আমার থেকে, এই কথাটা কইলেন, সে একটু মার্জিন দিয়ে দিল, ঠিক আছে, মাঝখানে আউটার মার্জিন, ঠিক আছে, আউটার স্পেস, ঠিক আছে। আউটার স্পেস কি আপনার মার্জিন, ওকে। আর ইনার স্পেস হলো আপনার প্যাডিং, ওকে। এটা আমরা আরো বুঝবো যখন আমরা কাজ করব, তখন আরো ক্লিয়ার হবে। আর যখন আমরা একটা বর্ডার দিব, ঠিক আছে, যে আমরা একটা ওয়াল টেনে দিব, সেটা হবে বর্ডার, ঠিক আছে। এখন আমরা যদি লম্বা মাপি, লম্বা যখন মাপতে যাই, তখন কিন্তু আমরা বলি যে এত মিটার, হ্যাঁ, এত ফিট। আর তারপর আবার যখন আমরা ওজন মাপি তখন বলি কেজি। সো ওয়েবসাইটের এই এরিয়াগুলো মাপার জন্য আমরা যে ইউনিটটা ইউজ করব, সেটা অনেকগুলো ইউনিট আছে, ঠিক আছে। তার ভিতরে আছে আপনার ধরেন পিক্সেল, ঠিক আছে, তারপরে র্যাম, তারপরে আরএম, ঠিক আছে, তারপরে ইএম, ঠিক আছে, পার্সেন্টেজ,
ঠিক আছে, পার্সেন্টেজ আছে, এই জিনিসগুলো আমরা পিএইচ কখন ইউজ হয়? পিএইচ, হ্যাঁ, ভিউ হাইট, নাম ভিউ মানে কি দেখা, যতটুকু দেখো তার যে হাইট আছে সেটা হলো ভিউ হাইট। ঠিক আছে, চোখের এরিয়া বা চোখের দেখায়, চোখে আপনি যতটুকু দেখতেছেন তার ভিতরে যত বড় হাইট আছে সবটাই হলো ভিউ হাইট। ঠিক আছে, আবার চোখে যতটুকু দেখতেছেন তার যে উইথ আছে সেটা হলো কি ভিউ উইথ। ওকে, এটাও আমরা ইউজ করলে ক্লিয়ার হয়ে যাব। সো আমরা কিন্তু দেখা গেছে আমাদের কিন্তু মেজার মাপার সময়, ধরেন আমরা ঘন্টা মাপি, হ্যাঁ, সো ঘন্টার মাপার ক্ষেত্রে, সময় পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু আছে, তাই না? কি কি আছে? কারণ আমাদের কিন্তু এখানে মিলি সেকেন্ড থাকে, মিলি সেকেন্ডকে আমরা কখনো ইউজ করি না। ঠিক আছে, আমরা সেকেন্ড থাকে, সেকেন্ডও অতটা ইউজ করি না। ঠিক আছে, আমরা মিনিট ইউজ করি আর ঘন্টা ইউজ করি, তাই না? মিলি সেকেন্ড কখনো কিন্তু আমরা ইউজ করি না। আবার মিলি সেকেন্ডের কিন্তু আসলে আরো 10টা ভাগ আছে, সেটা আমরা জানি না। ঠিক আছে, সো সেটা কিন্তু আমাদের লাগে না, ইউজ করি না। ঠিক আছে, আবার দেখা গেছে আপনার সব ক্ষেত্রে কিন্তু সব ইউনিট কাজে লাগে না, যখন যেটা লাগে তখন আমরা সেটা ইউজ করি। ঠিক আমাদের এইটার ক্ষেত্রেও আমরা যখন পিক্সেল লাগবে তখন আমরা পিক্সেল ইউজ করব, যখন র্যাম লাগবে তখন র্যাম ইউজ করব, ঠিক আছে, যখন ইএম লাগবে তখন ইএম ইউজ করব। সাধারণত বেশিরভাগই পিক্সেল ইউজ করবে, আমরা পিক্সেলে ইউজ হয়। ঠিক আছে, র্যাম খুব একটা ইউজ হয় না, আর এম ইএম এগুলো খুব একটা ইউজ হয় না। পার্সেন্টেজ ইউজ হয়, ভিএইচ ইউজ হয়, আর হলো ভিউ উইথ ইউজ হয়। ঠিক আছে, সো এগুলোকে যদি আমরা একটু এক সাইডে রাখি, র্যাম কখন ইউজ করা হয়? র্যাম ইউজ করা হয় আপনার কোন একটা রেশিও, কি বলে, রেফারেন্স মেনটেন করে যখন আমরা কোন একটা মেজারিং করি। ঠিক আছে, র্যামটা হলো রুট এলিমেন্ট, হ্যাঁ, মেজারিং এরকম একটা কিছু, যে আপনি একটা বডি দিছেন, বডির একটা হাইট উইথ দিছেন, সেই হাইট উইথের রেফারেন্সে আপনার প্যারেন্টস চিলড্রেনদেরকে সে একটা সাইজ দিবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা র্যাম ইউজ করি। ঠিক আছে, সো আমরা যখন সিএসএস লিখবো, সিএসএস এর যে জিনিসগুলো যখন ইউজ করব তখন আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, এখন আপাতত কি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আমরা কি কি জিনিস ইউজ করতে পারি সিএসএস এ। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাইট উইথ এগুলো, পেডিং, মার্জিন, বর্ডার, এগুলোর ক্ষেত্রে আমরা যখন ইউনিট ইউজ করব সেটা আমরা পিক্সেল, পার্সেন্টেজ, ভিউ হাইট, ভিউ উইথ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বেশি ইউজ করব। ঠিক আছে, আর এটা আমাদের খুব একটা লাগবে না বললেই চলে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা যেহেতু জেনে গেছি আমরা হাইট ইউজ করতে পারি, উইথ ইউজ করতে পারি, মার্জিন ইউজ করতে পারি, পেডিং ইউজ করতে পারি, তাহলে আমরা এটা ইউজ করতেই পারি। হ্যাঁ, আমরা ইউজ করে দেখবো এখন। তো ধরেন আমাদের এখানে এই বাটনটাকে ধরি, যে বাটন বাই স্টাইল দিলাম, স্টাইল দিয়ে আমি বললাম যে ভাই তোমার হাইট দিবা তুমি, হাইট স্টাইলের ভিতরে দেখেন এটা একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, এটা একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কিন্তু দেখেন এই যে ইকুয়াল টু দেওয়ার পরে যে দুইটা ডাবল কোটেশন দিতে হয়, যে কোনো একটা অ্যাট্রিবিউট আমি যদি লিখতে চাই, হ্যাঁ, এই আলটার অ্যাট্রিবিউট আছে, যে অনেক অ্যাট্রিবিউট আছে, সো যে কোনো একটা অ্যাট্রিবিউট লিখতে গেলে আমাদের এই অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে, ইকুয়াল টু দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। এটা হলো রুলস, অ্যাট্রিবিউট লেখার রুলস। সো আমরা স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা বলে দিব যে ভাই তোমার স্টাইল হবে হাইট দিবা, ধরেন আমি 60 পিক্সেল দিলাম। ঠিক আছে, 60 পিক্সেল আসলে কতটুকু সেটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। ধরেন আপনারা যখন ছবি তুলেন, হ্যাঁ, ছোট ছোট একটা একটা ডট কিন্তু এক একটা পিক্সেল। ঠিক আছে, তার মানে কি একটা পিক্সেল কিন্তু অনেক ছোট। ঠিক আছে, 60 পিক্সেল সাধারণত কতটুকু হবে, ধরেন এইখান থেকে শুরু করে হয়তো এই পর্যন্ত আসতে পারে, অথবা এই পর্যন্ত আসবে 60 পিক্সেল। তার মানে এখান থেকে এইখানে মানে কতটুকু জায়গা মাত্র। ঠিক আছে, এখানে ধরেন 60 পিক্সেল এরকম কিছু হবে। তো আমরা গিয়ে দেখি 60 পিক্সেল কত। এবার উইথ দিব, উইথ দিলাম, ধরেন 60 পিক্সেল দিয়েছি, আমি এখানেও 60 পিক্সেল দিই। ঠিক আছে, মানে লম্বাও 60 পিক্সেল আর পাশাপাশিও 60 পিক্সেল। ঠিক আছে, সো এটা লেখার জন্য হাইট লেখার পরে আমাদের এটা লিখতে হবে, এই যে সেমিক্লোন দিতে হবে, বা এটাকে কি বলে, ক্লোন বলে না সেমিক্লোন বলে, ক্লোন বলে মেবি। সো ক্লোন দিতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, সেই ইউনিটটা লিখতে হবে যে কত পিক্সেল হবে, তারপরে আমাদের এটা দিয়ে শেষ করতে হবে। এটা একটা সিএসএস। ঠিক আছে, এই যে সেমিক্লোন দিয়ে শেষ করতে হবে, ক্লোন দিয়ে আমাদের ইউনিট লিখতে হবে, সেমিক্লোন দিয়ে লাইনটা শেষ করতে হবে। এটা এক লাইন শেষ, এটা আরেক লাইন। উইথ, এবার দিলাম উইথ কত হবে, উইথ হবে 60 পিক্সেল। ঠিক আছে, সেমিক্লোন দিয়ে
60 পিক্সেল লিখলাম, এরপরে সেমিকোলন দিয়ে শেষ করলাম। ঠিক আছে, এই হলো সিএসএস লেখার নিয়ম। এরপর আমি বর্ডার দিব, ভাই তোমার চারপাশে একটা বর্ডার দাও। ঠিক আছে, বর্ডার দিব ধরেন 2 পিক্সেল। ঠিক আছে, এখন বর্ডার তো ধরেন আপনি যদি ওয়াল একটা বানান, সে ওয়ালের তো একটা রূপ থাকে, একটা চেহারা থাকে, এটা কালো থাকে নাকি রঙিন থাকবে, সে একটা চেহারা থাকে। ঠিক আছে, তো সেরকম একটা চেহারা দিতে হবে। আর ধরেন আপনার ওয়ালটা কি টাইপের ওয়াল হবে, ঠিক আছে, মানে ধরেন একটা দাগ টানছেন, দাগটা কি টাইপের হবে, তো এটা একটা টাইপ থাকে, সলিড, ড্যাশ, এরকম কিছু টাইপ থাকে। তো আমরা দিব এখানে সলিড। ঠিক আছে, আর হলো কালারটা বলে দিব, হ্যাঁ ব্ল্যাক, কালারটা বলে দিলাম ব্ল্যাক। সো বর্ডারের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে তিনটা প্রপার্টি আমরা দেখলাম। হ্যাঁ, একটা হলো ইউনিট, আর একটা হলো কি ধরনের বর্ডার, সলিড বর্ডার বললাম, আর হলো কালারটা কি, হ্যাঁ ব্ল্যাক বললাম। ঠিক আছে, সো আমি এখানে ব্ল্যাক বলতে পারি, ধরেন গোল্ডেন বললাম, গোল্ড বললাম। ঠিক আছে, বলার পরে গোল্ড মনে হয় অতটা সাদার মধ্যে ভালো লাগবে না, অরেঞ্জ বলতে পারি, অরেঞ্জ। দেখছেন কালারগুলো একদম নামের সাথে মানে অনেক কিছু ম্যাচ করে। সো আমরা একটা ওকে কি দিলাম, একটা স্টাইল দিলাম। ঠিক আছে, এখন আমি দেখি এটা স্টাইল পাইয়া কিরকম হয়েছে। স্টাইল মারবে এখন সে, এই যে দেখেন স্টাইল মারছে, 60 পিক্সেল হাইট, 60 পিক্সেল উইথ। এর ভিতরেই সে অর্ডার নাওটা কিন্তু আগে পাশাপাশি ছিল, অর্ডার নাও এখন উপর নিচে হয়ে গেছে, কারণ ওর জায়গা কম। স্যার দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না? জি না স্যার, দেখা যায়? দেখা যায়। আচ্ছা, ভিডিওতে দেখতে পারবেন, সমস্যা নাই, হয়তো আপনার নেটের সমস্যা। নেট দেখে। হ্যাঁ, সো এখানে দেখেন একটা বর্ডার পাইছে, সে হাইট পাইছে 60 পিক্সেল, উইথ পাইছে 60 পিক্সেল। সো হাইট আর উইথ যদি সমান সমান হয় তাহলে তো স্কয়ার হবে, এটা কিন্তু স্কয়ার সাইজ হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা দেখলাম কিভাবে স্টাইল দিতে পারি কোন একটা এলিমেন্টে, হাইট, উইথ, বর্ডার দেখলাম, এবং এখানে আরো কিছু জিনিস দিয়েছিলাম, কি পেডিং, মার্জিন এরকম দিয়েছিলাম, তাই না? সো পেডিং মার্জিনটা আমরা একটু পরে দেখবো, নেক্সট ক্লাসে দেখতে পারি। এটা আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো কি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে কিরকম, মানে তার ফ্লোরটা কি কালার হবে। ঠিক আছে, সেটা আমরা বলে দিব যে ভাই তোমার ফ্লোরের কালারটা হবে ধরেন রেড কালার। ঠিক আছে, ফ্লোর কালারটা হবে রেড কালার বলে দিলাম। বলার পরে এখানে আসি, ফ্লোর কালারটা কি হয়েছে নাকি হয় নাই, হয় নাই কেন, এখানে কি বলতেছে, আননোন প্রপার্টি ব্যাকগ্রাউন্ড, এই যে আর দেই নাই, এর জন্যই তো স্পেলিং ভুল হলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, স্পেলিং ঠিকঠাক থাকতে হবে। আচ্ছা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, এখন লাল হয়ে গেছে। ঠিক আছে, এই লালের পরে কিন্তু এই যে বর্ডারও কিন্তু আছে। ঠিক আছে, সে বর্ডার দিছে, বর্ডার দেওয়ার পরে তার এই যে ফ্লোরটা, সেই ফ্লোরটাকে লাল বানায় ফেলছে। ঠিক আছে, সো লেখাগুলোর ইনিশিয়াল কালার হয় কালো, আমরা চাইলে লেখাগুলোর কালার চেঞ্জ করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা জাস্ট কালার বলে দিলেই হবে। হ্যাঁ, আমরা বলে দেব জাস্ট কালার, কি বলবো, FFF অথবা হোয়াইট, এখানে হোয়াইট বলে দেই, কালার হোয়াইট। তাহলে দেখবেন যে এটা কালার হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, কারণ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সো আমরা স্টাইল দেওয়া দেখলাম, আমরা অনেক কিছু স্টাইলের ভিতরে সিএসএস দেখলাম, এটাকে বলা হয় ইনলাইন স্টাইল। ঠিক আছে, এবার আমরা একটু স্টাইল নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। ধরেন আমরা ইনলাইন স্টাইল দেখলাম, স্টাইল কিন্তু আবার অনেকভাবে মারা যায়। ঠিক আছে, অনেকভাবে কিন্তু স্টাইল মারে মানুষ। ঠিক আছে, বাঙালিরা একরকম স্টাইল মারে, ইন্ডিয়ানরা আরেক রকম স্টাইল মারে, চাইনিজরা আরেক রকম স্টাইল মারে, তাই না? তাদের স্টাইল দেখে কিন্তু আপনি বুঝতে পারেন এই বাঙালি, এ হলো ইন্ডিয়ান, এ হলো চাইনিজ, তাই না? তো সেরকম আমাদের কিন্তু স্টাইলও বিভিন্নভাবে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, একটা হলো ইনলাইন সিএসএস, একটা হলো ইনলাইন সিএসএস, তারপরে হলো তুমি যে ভুলে গেলাম, ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, ইন্টারনাল সিএসএস, আরেকটা হলো এক্সটার্নাল সিএসএস। ওকে, সো এইটা নাম দেখে কিন্তু আমরা বুঝতে পারতাছি যে এটা কি ধরনের টাইপ হবে। ঠিক আছে, একটা হলো ইনলাইন সিএসএস, তার মানে যেইখানে সিএসএসটা মানে স্টাইল মারবে, যে স্টাইল মারবে তার উপরেই মারবো। ধরেন এই যে এই বাটনটা, বাটন স্টাইল দিছি আমি, বাটন ট্যাগের ভিতরেই লিখে দিছি, এটাকে বলে ইনলাইন সিএসএস, মানে এক লাইনে। ঠিক আছে, ইনলাইন সিএসএস। আর
এটা যদি ইন্টারনাল সিএসএস হইতো তাহলে কি হইতো, ইন্টারনাল মানে কি এই ফাইলের ভিতরে, ইন্টারনাল মানে এই ফাইলের ভিতরে, ঠিক আছে, বাইরে যাবে না সে, এই ফাইলের ভিতরে এই যে এখানে হেড ট্যাগ যেটা আছে এই হেড ট্যাগের ভিতরে টাইটেলের পরে আমরা এই স্টাইল ট্যাগটা লিখে এর ভিতরে আমরা সিএসএসটা লিখব। ঠিক আছে, কিভাবে লিখবো, এর ভিতরে যদি সিএসএসটা লিখতে হয় তাহলে একে একটা আইডেন্টিটি দিতে হবে, যে ভাই আমি যদি এ কে ধরতে চাই ওকে তো একটা আইডেন্টিটি দিতে হবে, যে ভাই তোমার পরিচয় কি, তোমার একটা আইডি কার্ড কি, ওকে একটা আইডেন্টিটি দিতে হবে, দিয়ে তারপর স্টাইল মারতে হবে। ঠিক আছে, তো ধরেন আমি এখানে আমি যদি কারোর নামে মামলা করি, তো কারোর নামে মামলা করতে হলে তো তার পরিচয়টা আগে ধরতে হবে, যে ভাই এর ভোটার আইডি কার্ড এ, এর নাম এখানে, এর বাড়ি এইখানে, এর নামে মামলা করেন, তারপরে তো মামলাটা মানে অরিজিনাল পার্সনের কাছে কাজ করবে, তাই না? ঠিক সেরকম আপনার দেখা গেছে আমি যদি এই হেডারের নামে মামলা করি তাহলে হেডারকে বলতে হবে এখানে, যে ভাই এখানে হেডারকে ধরেন, ঠিক আছে, হেডারকে ধরে আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন সাদা, তারপরে এটার পেডিং দিয়ে দিবেন 20 পিক্সেল, এখন এত কিছু দেখা দরকার নেই, ধরেন আপাতত আমরা বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, হেডারকে ধরেন, হেডারকে ধরে এর হাইট দিয়ে দেন, হাইট দিয়ে দিলাম ধরেন 80 পিক্সেল। ঠিক আছে, এরপরে উইথ দিয়ে দিলেন কত, উইথ দিয়ে দিলেন 100%, মানে ফুল উইথ 100% উইথ হবে। ঠিক আছে, তারপরে এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, দুইটাই লিখতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড একটা হয়ে গেছে, এটা কেটে দিই, কেটে দিয়ে ব্যাকগ্রাউন্ড দিব, দিয়ে আমরা এবার বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড হবে গ্রে কালার। ঠিক আছে, যে গ্রে। ওকে, দেওয়ার পরে আমি কাকে ধরছি, হেডারকে ধরছি, ধরে তার নামে মামলা করে দিছি। ঠিক আছে, এখন এই হেডারের কাছে যদি আপনি যান, আপনি যদি ব্রাউজারে যান, দেখেন এই হেডারের কি অবস্থা, তার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কি গ্রে কালার। ঠিক আছে, এবং হাইট হয়ে গেছে 80 পিক্সেল, এই যে 80 পিক্সেল ধরে সে কালারটা মেরে দিছে। ঠিক আছে, আর উইথ দিছি 100%, তার মানে একদম এখান থেকে শুরু করে 100% উইথ। ওকে, সো আমরা এইখানে স্টাইল মারতে গেলে, তখন আমরা ইনলাইন যখন স্টাইল মারবো তখন আমাদেরকে ওই আইডেন্টিটিটা বলে দিতে হবে যে আমি কাকে ধরতেছি। ঠিক আছে, সে পরিচয় বলে দিয়ে তারপরে করতে হবে। ধরুন আমি এখানে হেডার ধরছি, আমি যদি বাটনকে এবার ধরি, এখানে বাটন, ঠিক আছে, বাটনকে ধরলাম, ধরার পরে বাটনকে আমি এবার বলবো যে স্টাইলটা এখানে মারছিলাম সেই স্টাইলটা, ধরেন আমি এটাকে কপি করে নিলাম, ধরেন কাট করে দিলাম, কাট করে দিয়ে এটাকে আমি কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম, যে বাটনের যে স্টাইলটা আছে সেটা আমি এখানে বাটনকে ধরে তার স্টাইলটা আমি এখানে মেরে দিলাম। ঠিক আছে, এটা হলো ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, এখানে কোথায় বাটন, এই যে বাটন, বাটনে কিন্তু এখন খালি কোনো সিএসএস নাই, কেটে নিয়ে গেছি। ঠিক আছে, এখন দেখেন বাটনে কিন্তু স্টাইল আছে। ঠিক আছে, আমি যদি এইখান থেকে সরাই দেই, এখান থেকে ধরেন এগুলোকে আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট কিভাবে করতে হয়, কমেন্ট করার জন্য এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে স্ল্যাশ চাপ দিলে এটা কমেন্ট হয়ে যায়, যে কোনো একটা কিছু। ঠিক আছে, কমেন্ট হয়ে যায়। দেখেন আমি এখানে নিচে লাইনে গেলাম, কন্ট্রোল চাপ দিয়ে স্ল্যাশ দিলাম, কমেন্ট হয়ে গেছে। এর মাঝখানে আমি কিন্তু চাইলে যে কিছু লিখতে পারি, সেগুলো কিন্তু কমেন্ট। এই কমেন্টগুলো কিন্তু আপনার এখানে দেখাবে না, কোথাও দেখাচ্ছে, কমেন্টগুলো কিন্তু কোথাও দেখাচ্ছে না। কমেন্টগুলো শুধু ডেভেলপার ফ্রেন্ডলি, মানে শুধু ডেভেলপারের জন্য। ঠিক আছে, তো আমি লেখাগুলোকে কমেন্ট করে দিলাম, তার মানে কি এই লেখাগুলো কার্যকরী হবে না এটার জন্য। তখন দেখেন এই বাটনটা কিন্তু সাদা হয়ে গেছে। আবার আমি কমেন্টটা উঠাই দিলাম, ধরেন এই যে এই দুইটাকে উঠাই দিলেই চলবে, এটাকে কেটে দিলাম আর এখান থেকে এটাকে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু কমেন্টটা উঠে গেছে। ঠিক আছে, সো আমরা কিন্তু এভাবে সিএসএস, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইনলাইন সিএসএস দেখলাম, ইন্টারনাল সিএসএস দেখলাম। ঠিক আছে, এক্সটার্নাল সিএসএসটা আমরা দেখে ফেলতে পারি। এক্সটার্নাল মানে কি, এই ফাইলের বাইরে। ঠিক আছে, এই ফাইলের বাইরে সিএসএস থাকবে। এটা আই থিঙ্ক আমাদের নেক্সট ক্লাসে দেখলে বেটার নাকি, বা আমরা দেখে ফেলতে পারি, আপনারা প্র্যাকটিস করেন। এক্সটার্নাল মানে এই ফাইলের বাইরে, তার মানে এখানে আরেকটা ফাইল থাকবে।
ঠিক আছে, কারণ এটার ভিতরে না, এটা ইমেজের ভিতরে না, এই যে এখানে বাইরে আমি ক্লিক করলাম, ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে লার্ন এইচটিএমএল ফোল্ডারের ভিতরে এই রুটে, এটাকে বলে রুট, এই রুটে একটা ফাইল থাকবে, নিউ ফাইল, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে নিউ ফাইল দিতে পারি, অথবা এখানে ক্লিক করে এখান থেকে ফাইল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ক্লিক করলে এখানে বলবো style.css, ওকে, style.css যখন আমি অ্যাড করলাম তখন এই style.css টা আমার HTML এর সাথে কানেক্ট করে দিতে হবে। এখানে আমি কি স্টাইলটা এখানে দিছি না, এখানে আমি স্টাইলটা না দিয়ে আমি কি করব, এই যে টাইটেলের পরে এখানে লিংক ট্যাগ দিব, লিংক ট্যাগ, হ্যাঁ, লিংকে লিখলে এখানে দেখবেন CSS অপশন লেখা আছে, যদি না আসে সেক্ষেত্রে জাস্ট লিংক অ্যাড করেন আগে, লিংক অ্যাড করলে দেখেন আমি কিন্তু শুরু করছি কিভাবে, আমি যদি এটা এভাবে লিখতাম LINK এভাবে লিখতে পারি, ঠিক আছে, রিলেশন, দেন এটা একটা অ্যাট্রিবিউট, রিলেশন হলো স্টাইল শিট, এটা লিখতে হবে স্টাইল শিট, তারপরে href মানে হাইপার রেফারেন্স, দেন href দিয়ে এর ভিতরে দিতে হবে ডট স্ল্যাশ দিতে পারি, অথবা জাস্ট নরমাল style.css দিতে পারি, তাও কাজ করবে। ঠিক আছে, ডট স্ল্যাশ মানে কি রুট থেকে style.css ধরে নিবে সে, এটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। তারপরে এখানে কি হবে, ক্লোজিং ট্যাগ, এটা হলো সেলফ ক্লোজিং, মানে ও নিজেই ক্লোজ করে, আলাদা ট্যাগ লাগে না ক্লোজিং এর। ঠিক আছে, এবার আমি এখানে আসলাম, আমার কিন্তু সিএসএসটা হইছে কিনা সেটা যদি দেখতে চাই, ধরেন এখানে আমার বডি আছে না, এই বডিকে ধরে আমি এই style.css এর ভিতরে বলবো যে বডি ভাই তোমার তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, কি দিব, ইয়েলো কালার। ঠিক আছে, বডি ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো কালার, দেখেন এটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে পুরো বডিটা। ঠিক আছে, তার মানে এটা কি সিএসএস হয়েছে, এটা হলে এক্সটার্নাল সিএসএস, মানে এই ফাইলের বাইরে আমি একটা সিএসএস ফাইল তৈরি করলাম, সেটাকে আমি লিংক দিয়ে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, লিংক দিয়ে কানেক্ট করে দিলাম, এখানে রিলেশন বলে দিতে হবে যেটা একটা স্টাইল শিট, এবং এখানে href বলে দিয়ে লোকেশনটা এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে এই ফাইলটা এখানে কানেক্ট হয়ে যাবে। ওকে, আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন, এবং দেখে দেখে প্র্যাকটিস করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, সো আমি আজকে আর টপিক বাড়াবো না, কারণ অনেক কিছু হয়ে গেছে, বিশেষ করে শান্তার জন্য এটা নতুন সবকিছুই। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা আমি যেটা দেখাইছিলাম সেটা হলো কমেন্ট। আমরা কমেন্ট কিন্তু কয়েকভাবে করতে পারি। একটা হলো যে ধরেন আমি এখানে লিখলেন কিছু একটা, যে কোনো জায়গায়, হ্যাঁ, HTML এর ভিতরে কমেন্ট করার নিয়ম হলো যে কোনো জায়গায় আপনি লিখলেন দিস ইজ মাই কমেন্ট, লিখে এটাকে সিলেক্ট করলেন, করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে স্ল্যাশ চাপ দিবেন, স্ল্যাশ চাপ দিলে কিন্তু এই লাইনটা কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো আপনি ম্যানুয়ালি স্ল্যাশ দিলেন তারপরে স্টার দিলেন। ঠিক আছে, স্ল্যাশ আর স্টার দিলে কিন্তু নিচে সব কমেন্ট হয়ে গেছে, দেখেন। তার মানে আবার যদি আপনি যখন স্টার না দেন, আবার স্টার দিতে হবে, আবার স্ল্যাশ দিতে হবে, তাহলে কমেন্টটা এখানে শেষ হবে। মানে এটা দিয়ে শুরু করে এটা দিয়ে শেষ করে কমেন্ট। ঠিক আছে, এবার আপনি এটাকে চাইলে মাল্টি লাইন লিখতে পারেন, আপনি চাইলে সিঙ্গেল লাইন লিখতে পারেন। দিস ইজ এ লাইন, দিস ইজ আনাদার লাইন। ঠিক আছে, দিস ইজ আনাদার লাইন, তার মানে মাল্টি লাইন কমেন্ট এভাবে করতে পারেন। ওকে, আবার আরেকটা নিয়ম আছে কমেন্ট করার, সেটা হলো এই যে গ্রেটার দেন দিবেন, স্মলার দেন দিবেন, তারপরে একটা ড্যাশ দিবেন, স্মলার দেন দেওয়ার পর আশ্চর্যবোধক চিহ্ন, 1 এর শিফট চাপ দিয়ে 1 আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে একটা ড্যাশ। ঠিক আছে, দেওয়ার পরে আবার একটা ড্যাশ দিয়ে আবার হইল না কেন, আরেকটা ড্যাশ দিতে হবে, হ্যাঁ।
স্মলার দেন তারপরে দুইটা ড্যাশ, এর মাঝখানে যা লিখবো হচ্ছে না, আই থিঙ্ক এটা স্টাইলের ভিতরে দেওয়ার স্যার কারণে। দুইটা না তিনটা ডিম দেওয়া লাগে মনে হয়। না না, দুইটা দিলে কাজ করার কথা। হ্যাঁ, এটা হলো স্টাইল ট্যাগের ভিতরে দিছি তো এর জন্য কাজ করে নাই। ঠিক আছে, এটা হলো HTML, আই থিঙ্ক আপনি স্টাইল ট্যাগের ভিতরে আমি দিচ্ছি। সো এটা হলো HTML এর ক্ষেত্রে কমেন্ট করার নিয়ম হলো এটা। ঠিক আছে, দেখেন HTML এ যত কমেন্ট আছে সেটা কিন্তু এই স্টাইলে দিতে হয়। সো CSS এর ভিতরে কমেন্ট করার স্টাইল হলো এইটা। ঠিক আছে, এই যে ড্যাশ সরি স্ল্যাশ স্টার, এটা হলো CSS এর ভিতরে কমেন্ট করে লেখার নিয়ম। ঠিক আছে, আর স্মলার দেন আশ্চর্যবোধক চিহ্ন দেন দুইটা ড্যাশ। ঠিক আছে, দুইটা ড্যাশ দিতে হবে, তাহলে আপনার HTML এ কমেন্ট হবে। ঠিক আছে, দুইটা নিয়ম, দুইটা ভাবে আমরা কমেন্ট করতে পারি। এখানেও কিন্তু আমরা চাইলে আগে লিখে পরে কন্ট্রোল স্ল্যাশ দিলে, যদি এটা এই লাইনে এখানে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে পুরো লাইনটা কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট করেও কমেন্ট করা যায়, সিলেক্ট না করেও যদি আপনি এক লাইন করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল, যে লাইনে কার্সরটা রেখে কন্ট্রোল স্ল্যাশ দিবেন সেই লাইনটা কমেন্ট হবে, আবার দিলে আনকমেন্ট হবে। ঠিক আছে, কমেন্ট আনকমেন্ট, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে স্ল্যাশ। ওকে, এর হলো কমেন্ট লেখার জি নিয়ম। স্যার। সেটা যদি মাল্টি লাইন হয়, ধরেন এটা মাল্টি লাইন, এখানে দিলেন আনাদার লাইন। ওকে, সো এই দুইটা লাইনকে আমি এখন ধরে একসাথে তারপরে কন্ট্রোল স্ল্যাশ। ঠিক আছে, তার মানে মাল্টি লাইন কমেন্ট হয়ে গেছে। ওকে, সে হলো কমেন্ট লেখার নিয়ম। আচ্ছা, সো মোটামুটি আজকে আমরা অনেক কিছু দেখছি, এগুলো শেষ করেন। আচ্ছা ঠিক আছে, আর হলো আপনাদের প্রবলেম থাকলে প্রবলেমটা সলভ করে দিই। ইয়ার প্রবলেম আছে ফাহমিদার।